শত্রু মরে গেলে অতিরিক্ত আনন্দ হওয়ার কারণ নেই। শত্রু সৃষ্টির কারণগুলো এখনও বেঁচে আছে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা এই তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টারটির আমরা আজকে পার্ট 7 নিয়ে আলোচনা করব। তো আমরা গতকাল যেখানে সমাপ্ত করেছিলাম বা শেষ করেছিলাম তারপর থেকে আমরা এটি কন্টিনিউ শুরু করব। তো এই তাপের ঘটনাসমূহে আচ্ছা একবার তোমাদের প্রকারভেদের ছকটা দেখিয়ে দিই। তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টারটিকে আমরা দুটি ভাগে ভাগ করেছিলাম, যে তাপীয় প্রসারণ আর একটি কি, যে তাপের পরিবহন। এটা তোমরা সবাই জানো, তোমাদের এটা জিজ্ঞাসা চিহ্ন হিসাবে দিয়ে দিলাম। আচ্ছা, এই তাপীয় প্রসারণকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম। একটি হচ্ছে কঠিনের তাপীয় প্রসারণ, তারপরে ছিল তরলের তাপীয় প্রসারণ, নেক্সট ছিল গ্যাসের তাপীয় প্রসারণ। আচ্ছা, এই কঠিনের তাপীয় প্রসারণকে আমরা তিনটি ভাগে ভাগ করি, যে দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য প্রসারণ, এবং হচ্ছে প্রস্থ প্রসারণ, এবং ছিল যে গ্যাসীয় প্রসারণ। আচ্ছা গ্যাসীয় বলছি, আয়তন প্রসারণ। এখন ওই কঠিন বস্তুটার ওপর নির্ভর করে কোন দিকে প্রসারিত হয় তার ওপর নির্ভর করে আমরা এই তিনটি ভাগে ভাগ করি। ওকে, মানে এক কথায় আমরা বলতে পারি যে দৈর্ঘ্য, প্রস্থ ও আয়তনের ওপর নির্ভর করে। ওকে, কিন্তু এই কঠিনের তাপীয় প্রসারণকে আরও আমরা দুটি ভাগে ভাগ করি। একটি হচ্ছে যে আমাদের সমদৈশিক প্রসারণ, এবং আরেকটি হচ্ছে অসমদৈশিক প্রসারণ। এখন এই সমদৈশিক প্রসারণ এবং অসমদৈশিক প্রসারণটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা এখানে প্রথমত হেডিং দেই যে কঠিনের সমদৈশিক প্রসারণ। একে ইংলিশে বলা হয়ে থাকে যে সল্ট অফ আইসোট্রপিক এক্সপেনশন। ওকে, আচ্ছা, এই কঠিনের সমদৈশিক প্রসারণটা কাকে বলে এটা একটু জেনে নিই। যে তাপ প্রয়োগের ফলে আমরা যেটা আগে জেনেছিলাম, ধরো একটা কঠিন বস্তু, এর দৈর্ঘ্যের ওপর নির্ভর করে, প্রস্থের ওপর নির্ভর করে, এবং এর বেধ যেটি রয়েছে বেধের ওপর নির্ভর করে আমরা প্রকারভেদরা পড়েছিলাম। আর আমরা এখানে জানব, যদি এই বস্তুটিকে মানে তাপ দেওয়া হয়, যদি উত্তপ্ত করা হয়, প্রত্যেকটা দিকে মানে চারদিকেই যদি সমান আয়তন প্রসারিত হয়, তাহলে আমরা একে বলবো যে সমদৈশিক প্রসারণ। তাহলে এখানে লিখে নেব যে তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ যদি সব দিকে সুষমভাবে হয় তাকে কঠিন পদার্থের সমদৈশিক প্রসারণ বলে। সমদৈশিক
প্রসারণ বলে। ওকে, এটি হচ্ছে আমাদের কঠিনের সমদৈশিক প্রসারণ। আচ্ছা, আর একটি রয়েছে কি কঠিনের অসমদৈশিক প্রসারণ। কঠিনের অসমদৈশিক প্রসারণ, একে আমরা ইংলিশে বলে থাকি যে সলিড অফ অ্যানিসোট্রপিক এক্সপেনশন। ওকে, আচ্ছা, অসমদৈশিক প্রসারণটা কি, যে আমরা ঠিক আগের সংজ্ঞাটা যেটা পড়েছি তার ঠিক উল্টোটা, যে তাপ প্রয়োগে যদি কঠিন পদার্থের প্রসারণ সব দিকে প্রসারিত না হয়, তাহলে এখানে লিখে নেব যে তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ যদি সব দিকে সমান না হয় বা সুষম না হয়, তবে কঠিন পদার্থের অসমদৈশিক প্রসারণ বলে। ওকে, তাহলে এই সমদৈশিক প্রসারণ অসমদৈশিক প্রসারণটা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমাদের এই যে দৈর্ঘ্য প্রসারণ বা প্রস্থ প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ এবং প্রস্থ প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক, এদেরকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? তোমাদের থিওরিতেই আগেই জানানো হয়েছে যে আলফা, বিটা এবং গামা দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। এখন এই আলফা, বিটা, গামা এদের একটা নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কি, যে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। একে যদি সলিউশন করা হয় তাহলে 6 আলফা সমান 3 বিটা সমান 2 আলফা তৈরি হবে। এই দুটো সমীকরণ একই সমীকরণ, শুধু একটা স্টেপ ফলো করলেই দুটো সমীকরণ চলে আসবে। তো এদের এই সম্পর্কটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এখন সেটা আমরা আলোচনা করব। ওকে, তাহলে আমরা এখানে হেডিং দিই যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ও আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এর সম্পর্ক। ওকে, এখন এই সম্পর্কটি প্রতিষ্ঠা করার জন্য আমাদের কিছু ধরে নিতে হবে। যে ধরি একটা ঘনক, ধরো এই হচ্ছে আমাদের একটা ঘনক। ওকে, এক মিনিট একটু চিত্রটা অঙ্কন করে নিই। এই হচ্ছে আমাদের একটি ঘনক হয়ে গেল। এই ঘনকটা যখন টি উষ্ণতাতে রাখা হয়, টি উষ্ণতায় একটি কঠিনের, মানে এই ঘনকটি একটি কঠিন ঘনকের বাহুর
দৈর্ঘ্য L1 ধরলাম। ওকে, যদি বাহুর দৈর্ঘ্য L1 হয় তখন ক্ষেত্রফল কি হবে? ওই ঘনকের ক্ষেত্রফল, আমরা ঘনকের ক্ষেত্রফলের সূত্র কি জানি? আচ্ছা, ক্ষেত্রফলকে A1 দ্বারা চিহ্নিত করো। A1 সমান হবে কি? বাহু স্কয়ার। বাহু স্কয়ার, তাহলে বাহু কত? বাহু হচ্ছে L1, তাহলে L1 এর স্কয়ার হয়ে যাবে কি? A1 সমান L1 এর স্কয়ার। এটি হচ্ছে ক্ষেত্রফল। যদি আয়তন হয়, আয়তন, এই ঘনকটির আয়তন, একে আমরা V1 দ্বারা চিহ্নিত করি। V1 সমান হবে, যে সূত্রতে আমরা জানি কি? বাহুর কিউব। তাহলে বাহু কত? বাহু হচ্ছে L1, তাহলে এর কিউব হয়ে যাবে। এটি তাহলে হলো V1 এর মান। এখন এটি T উষ্ণতাতে, যদি টেম্পারেচারটাকে বাড়িয়ে T2 করা হয়, তাহলে এখানে করব, যদি উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, আগের ধরো T1 ছিল, আচ্ছা এটা T1 দিয়ে দাও, T1, তারপরে T1 ছিল, T1 থেকে হয়েছে T2, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে যে T2 মাইনাস T1। ওকে, তাহলে উষ্ণতা বৃদ্ধি, তোমাদের আগে যে থিওরি ক্লাসগুলো করানো হয়েছে সেখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে T2 মাইনাস T1কে আমরা ∆T দ্বারা চিহ্নিত করি। আচ্ছা, এখানে দেখো তাহলে উষ্ণতা বৃদ্ধির কাছে আমি তাহলে কি লিখতে পারি? যে ∆Tর কাছে ব্র্যাকেটে লিখে দিলাম T2 মাইনাস T1, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তাহলে উষ্ণতা বৃদ্ধি করা হলে বাহুর দৈর্ঘ্য বেড়ে কত হলো? ধরলাম L2। ওকে, তাহলে যদি বাহুর দৈর্ঘ্য L2 হয়ে যায়, আমাদের ক্ষেত্রফল যেটা ছিল, আয়তন যেটা ছিল, সেটা নিশ্চয়ই পরিবর্তন হবে। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল একে আমরা A2 দ্বারা চিহ্নিত করি, A2। তাহলে ক্ষেত্রফল A2 হয়ে যাবে ঠিক একই সূত্র, বাহু স্কয়ার। তাহলে বাহু কত? L2, তাহলে L2 স্কয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ক্ষেত্রফল হলো। আচ্ছা, আয়তন তাহলে কত হবে? আয়তন কি? V2। আয়তনের সূত্র যে বাহুর কিউব, তাহলে বাহু কত? L2, তাহলে এর কিউব হয়ে যাবে। এখন এখানে আমরা চারটে জিনিস জানলাম। চারটে জিনিস কি কি? যে L1 এর মান হচ্ছে A1 এর মান হচ্ছে L1 স্কয়ার, এবং V1 এর মান হয়ে গেল যে L1 এর কিউব। ওকে, আরেকটি হচ্ছে যে কি? A2 এর মান L2 স্কয়ার, এবং V2 এর মান হয়ে গেল L2 কিউব। ওকে, এখন এই চারটে জিনিসকে আমরা ব্যবহার করেই আমরা এখন এই আলফা, বিটা, গামা এই তিনজনের সম্পর্কটা নির্ণয় করব। তাহলে নেক্সট পরবর্তী পেজে করি, আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমীকরণ থেকে এটা প্রমাণ করার চেষ্টা করব যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা গুণাঙ্কের সমীকরণ। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমীকরণটা কি? সমীকরণ তোমাদের দুটো সমীকরণ দেখানো হয়েছিল। একটা হচ্ছে যে আলফা সমান, আচ্ছা এক মিনিট, L1, আচ্ছা L1 নয়, L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, এই সমীকরণটা ছিল। আচ্ছা, এই সমীকরণটাকে সমাধান করলে আমরা আর একটা সমীকরণ পেয়েছিলাম কি? যে L2 সমান L1 ইন্টু 1 প্লাস আলফা ∆T। এখন এই ∆Tটা কি সেটা তোমাদের একটু আগে বোঝানো হলো।
আচ্ছা, এই সমীকরণটা পেয়েছিলাম। এখন আমরা এই যে সমীকরণটি রয়েছে এই সমীকরণটাকে কাজে লাগিয়ে আমরা সমাধান করব। তাহলে আমাদের এই সমীকরণটার কোনো প্রয়োজন নেই, এটাকে তুলে দিলাম। আচ্ছা, আমাদের এই সমীকরণটার দুই পক্ষে বর্গ করে পাই। তাহলে লিখি উভয় পক্ষে বর্গ করে পাই। ওকে, আচ্ছা, উভয় পক্ষকে বর্গ করলে কি হবে? L2 স্কয়ার হয়ে যাবে, এদিকে L1 এর স্কয়ার হয়ে যাবে, এদিকে 1 প্লাস আলফা ডেল টি যে রয়েছে এর হোল স্কয়ার হয়ে যাবে। এখন বাকে বা দিলাম, L2 স্কয়ার যেমন ছিল থাকলো, L1 স্কয়ার যেমন ছিল থাকলো। এখন এই যে সমীকরণটা রয়েছে এটা কিসের মতো অনেকটা দেখতে হয়েছে বলো দেখি? যে a প্লাস বির হোল স্কয়ার সূত্রের মতো। আমরা এখানে কি জানি? যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সমীকরণটা জানি। ঠিক এই সমীকরণটা রূপে আমরা এটাকে সমাধান করব। তাহলে এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দেই, এটি হয়ে যাবে যে 1 স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু আলফা ডেল টি প্লাস আলফা ডেল টির হোল স্কয়ার, কারণ বি স্কয়ার রয়েছে, আর হচ্ছে আলফা ডেল টি এটাই হচ্ছে আমরা বি ধরেছি। আচ্ছা, তাহলে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম। আচ্ছা, নেক্সট পরবর্তী লাইন, বাকে বা থাকলো, L2 স্কয়ারের সোজা L2 চলে এলো, L1 এর স্কয়ারের সোজা L1 স্কয়ার চলে এলো। দ্বিতীয় বন্ধনী 1 স্কয়ার 1 হবে প্লাস 2 ইন্টু 1 ইন্টু আলফা ডেল টি, সমাধান করলে আমরা কি পাবো? যে 2 আলফা ডেল টি প্লাস এই আলফা ডেল টির হোল স্কয়ার যেমন ছিল রেখে দিলাম আলফা ডেল টির হোল স্কয়ার। ওকে, আচ্ছা, নেক্সট পরবর্তীতে আমরা এখানে এই যে L2 রয়েছে, প্রথম দেখো L2 স্কয়ার রয়েছে, L2 স্কয়ারের পরিবর্তে আমরা কি বসাতে পারি? এই যে এখানে দেখো L2 স্কয়ার, এখানে তাহলে L2 স্কয়ারের পরিবর্তে আমরা, আচ্ছা এটা হচ্ছে L1, এই যে L2 স্কয়ারের পরিবর্তে আমরা A2 বসাতে পারি। তাহলে সেখানে আমরা A2 লিখলাম। আচ্ছা, এখানে দেখো L1 রয়েছে, L1 এর কাছে L1 স্কয়ার রয়েছে, L1 স্কয়ারের কাছে আমরা কি লিখতে পারি? এই যে L1 স্কয়ার এর পরিবর্তে আমরা A1 লিখতে পারি। এখানে তাহলে লিখব যে A1 বসিয়ে পাই। তাহলে যেখানে L2 স্কয়ার রয়েছে সেখানে A1, যেখানে L1 স্কয়ার রয়েছে সেখানে A2। এটা নেক্সট পেজে আমরা করব। তাহলে বা A2 সমান A1 দ্বিতীয় বন্ধনী 1 প্লাস 2 আলফা ডেল টি, আচ্ছা টিটা হচ্ছে না, টি প্লাস আলফা ডেল টির হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড বন্ধনী ক্লোজ হলো। আচ্ছা, এখানে এই সমীকরণে এই যে আমাদের আলফা ডেল টির হোল স্কয়ার রয়েছে এর মান খুব সামান্য, মানে খুব ছোট্ট, এতটাই ছোট্ট যে আমাদের ধরা এবং না ধরা দুটোই সমান। যদি ধরা হয় এমন একটা পরিবর্তন হবে যে পরিবর্তনটা তুমি অনুভব করতেই পারবে না। ওকে, ঠিক সেরকমই আর কি। এই সমীকরণে আলফা ডেল টি হোল স্কয়ার এর মান খুব সামান্য হওয়ায় এটি উপেক্ষণীয় মানে এর ওপর কোনো গুরুত্ব দেওয়া হয়নি, উপেক্ষণীয়। তাহলে আমি ওই সমীকরণটাকে কি লিখতে পারি? যে A2 সমান A1
ওয়ান প্লাস টু আলফা ডেল টি যেমন ছিল থাকলো। যেহেতু এই অংশের কোনো দাম নেই তাহলে ওকে আমি ছেড়েই দিলাম। ওকে, এখন ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সমীকরণ হলো a2 সমান a1 দ্বিতীয় বন্ধনী 1 প্লাস বিটা ডেল টি। এই সমীকরণটা আমরা লিখতে পারি কারণ আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কে এই সমীকরণটা জেনেছি। ঠিক এর সঙ্গে আরও একটা সমীকরণ আমাদের জানা ছিল যে বিটা সমান a2 মাইনাস a1 বাই a1 ইন্টু t2 মাইনাস t1। ওকে, এখানে এই t2 মাইনাস t1কে ডেল টি ধরা হয়েছে। তো এই সমীকরণটাকে সমাধান করলে আমরা এই সমীকরণটাই পেয়ে থাকব। তাহলে আমরা নিচের সমীকরণটাকে তুলে দেই, আমরা প্রথম সমীকরণটা থেকেই এটি আমরা সমাধান করব। ওকে, আচ্ছা এখন দেখো এই যে সমীকরণটা লিখেছি এখানে a2 এর মান রয়েছে a1 দ্বিতীয় বন্ধনী 1 প্লাস বিটা ডেল টি। তাহলে এই a2র মানটা আমরা এখানে পুট করতে পারি। তাহলে লিখব যে বা a1 দ্বিতীয় বন্ধনী 1 প্লাস বিটা ডেল টি। এখানে দ্বিতীয় বন্ধনী দিতে পারো বা প্রথম বন্ধনী করতে পারো, ভিতরে তো কোনো বন্ধনী নেই। ওকে, মানে ব্যাকেট সমান আমাদের যেটা ছিল a1 1 প্লাস টু আলফা ডেল টি। এখন এখানে কিছু কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটিটা কি হবে যে a1 কেটে গেল, এখানে 1 কেটে গেল, এখানকার দেখো ডেল টি কেটে গেল। তাহলে আমাদের থাকার মধ্যে কি থাকলো বিটা এবং এখানে হচ্ছে 2 আলফা। ওকে, আচ্ছা কালারটা নিয়ে নিই। তাহলে আমরা নেক্সট পেজে করতে পারি বিটা সমান 2 আলফা। ওকে, বা এখানে করা যায় যে আলফা সমান বিটা বাই 2। ওকে, আচ্ছা এই যে সমীকরণটা হলো এটাকে আমরা মার্ক করে রাখলাম। একে আমরা 1 নম্বর সমীকরণও দিতে পারি। ওকে, একে আমরা 1 নম্বর সমীকরণও লিখতে পারি। তো আমরা এখন দেখো এই দুটো পেজে যেটা করেছি ঠিক একই রকমের, ঠিক এই যে অংশটা এবং এদিকে অংশটা রয়েছে ঠিক একই রকমের আমরা আরও একটা সমাধান করে নেব। তো নেক্সট পেজে আমরা লিখব যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমীকরণ হলো, আমরা আগেরটা করেছিলাম ঠিক ওই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমীকরণ থেকে করেছিলাম। এই যে একটু দেখিয়ে দিই তোমাদের, এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এই সমীকরণ থেকে আমরা আরও একভাবে প্রমাণ করতে পারি। প্রমাণটা কি করব দেখিয়ে দিচ্ছি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমীকরণ গুণাঙ্কের সমীকরণ হলো যে L2 সমান L1 1 প্লাস আলফা ডেল টি। ঠিক এই সমীকরণটা থেকেই আমরা সমাধান করেছিলাম। আচ্ছা এরপরে আমরা সেখানে কি স্টেপ ফলো করেছিলাম যে উভয় পক্ষে বর্গ করে পাই, কিন্তু এখানে আমরা উভয় পক্ষে ঘন করে পাই, মানে কিউব করব, ঘন করে পাই। তাহলে দুই পক্ষে যদি কিউব করা হয় তাহলে বাকে বা এলো L2 কিউব সমান L1 এর কিউব 1 প্লাস আলফা ডেল টির হোল কিউব হয়ে গেল। আচ্ছা বাকে বা থাকলো, L2 কিউবকে L কিউব এলো সমান L1 এর কিউবকে L1 এর কিউব চলে এলো। এখন আমরা এখানে একটা সমীকরণ জেনেছিলাম, সমীকরণ বলতে এটা তোমরা ম্যাথে জেনেছো যে a প্লাস বির হোল কিউব, এর সূত্রটা কি হয়ে থাকে যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a
বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এই যে সমীকরণটা, এটাকে আমরা অনুসরণ করে এই সমাধানটি করব। তাহলে এখানে আমরা করতে পারি যে দ্বিতীয় বন্ধনী 1 কিউব প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু আলফা ডেল টি প্লাস 3 ইন্টু 1 ইন্টু আলফা ডেল টির হোল স্কোয়ার প্লাস আলফা ডেল টির হোল কিউব। আমাদের দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম। আচ্ছা, নেক্সট বাকে বা থাকলো, L2 স্কোয়ারকে L2 স্কোয়ার, আচ্ছা স্কোয়ার বলছি, কিউব হবে, কিউব সমান L1 এর কিউবকে L1 এর কিউব এলো। দ্বিতীয় বন্ধনী 1 কিউব করলে কি হবে, যে 1 আসবে, প্লাস এটাকে আমরা সমাধান করব। সমাধান করলে কি আসছে, যে 3 আলফা ডেল টি প্লাসকে প্লাস থাকলো, তারপরে এটা সমাধান করলে 3 আলফা ডেল টির হোল স্কোয়ার। ওকে, প্লাস এদিকে হচ্ছে আলফা ডেল টির হোল কিউব। একে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে ক্লোজ করলাম। এখন দেখো নেক্সট পরবর্তীতে এই যে L2 কিউব হয়েছে, L2 কিউব সমান, একে আমরা কি লিখতে পারি? আচ্ছা, আমরা একবারে প্রথমে যাই। আচ্ছা, এই যে কোথায় গেল, 1 মিনিট, এই যে L2, আচ্ছা এই যে L2 কিউব সমান আমরা লিখতে পারি V2। ওকে, আর L1 এর কিউব সমান লিখতে পারি V1। তাহলে ঠিক এই জিনিসটাই আমরা সেখানে লেখার চেষ্টা করব। আচ্ছা, এই যে L1 এর কিউব হয়ে গেল V2 ও L1 এর কিউব, আচ্ছা এটা হচ্ছে L2 এর কিউব হচ্ছে V2, এটা হচ্ছে L1 এর কিউব হয়ে গেল V1। এটা বসিয়ে পাই। তাহলে ঠিক এই L1 কিউবের কাছে V2 এবং হচ্ছে L1 কিউবের কাছে এই যে V1 বসানোর চেষ্টা করব আমরা নেক্সট পেজে। তাহলে V2 সমান V1 সমান, আচ্ছা দ্বিতীয় বন্ধনী 1 প্লাস 3 আলফা ডেল টি যেমন ছিল থাকবে, এটা এখানেও যেমন ছিল থাকবে, দ্বিতীয় বন্ধনীতে যেমন যা ছিল আমরা সাইজ করে করে গুছিয়ে দিলাম, প্লাস আলফা ডেল টির হোল কিউব। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে ক্লোজ করলাম। এখন আমাদের এই যে 3 আলফা ডেল টির হোল স্কোয়ার ও এই আলফা ডেল টি এর হোল কিউব, এই দুইজনের মান বলতে আসল হচ্ছে এই যে আলফা ডেল টি, এর মান খুব সামান্য, মানে এতটাই সামান্য, তার সঙ্গে 3 গুণ করলেও সেটা একই পর্যায়ে থেকে থাকে। তাহলে এখানে লিখব যে এর মান বা এদের মান খুব সামান্য হওয়ায় এটি উপেক্ষণীয় মানে গুরুত্ব দেওয়া হয়নি। তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারি V2 সমান V1 ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 3 আলফা ডেল টি, তারপরে এই যে দুইজন রয়েছে এদেরকে ছেড়ে দিয়েছি আমরা, কারণ কি এদের মানটা খুব সামান্য ছোট্ট হয়ে থাকে। আচ্ছা, এখানে আমরা V2 এর মান বসাবো। V2 এর মান কোথা থেকে পাবো? আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কের সমীকরণ জেনেছিলাম, যে আয়তন প্রসারণ গুণাঙ্কের সমীকরণ থেকে পাই কি পাই, যে V2 সমান V1 1 প্লাস গামা ডেল টি। ওকে, এই সমীকরণটা আমরা আগেই জেনেছি। তাহলে এই V2 এর মানটা এখানে বসাতে পারি,
বা V1 1 প্লাস গামা ডেল টি ব্র্যাকেট ক্লোজ সমান V1 1 প্লাস 3 আলফা ডেল টি। আমরা এই মানটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন তাহলে এখানে কাটাকাটি হতে পারে কিছুটা। কাটাকাটি কি হবে, যে V1 কেটে গেল, এখানে 1 কেটে গেল, এখানে ডেল টি কেটে গেল। তাহলে আমাদের থাকার মধ্যে কি থাকলো, যে গামা সমান 3 আলফা, বা একে আমি লিখতে পারি যে আলফা সমান গামা বাই 3। এখন এখানে একটি এই যে সমীকরণটা রেডি হলো। আগে আমরা একটা সমীকরণ রেডি করেছিলাম, যে সেই সমীকরণটা নাম দিয়েছিলাম কি 1 নম্বর সমীকরণ, এটা আমরা নাম দিলাম 2 নম্বর সমীকরণ। এখন এই দুটো সমীকরণকে সমতুল্য করব। তাহলে নেক্সট লিখি যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। আচ্ছা, আমাদের 1 নম্বর সমীকরণটা কি ছিল, যে আলফা সমান বিটা বাই 2, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ ছিল। দ্বিতীয় নম্বর সমীকরণ আলফা সমান গামা বাই 3, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর সমীকরণ। তাহলে এখানেও আলফা, এখানেও আলফা, আমরা তাহলে দুটোকে একত্রিত করলে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3 পেয়ে থাকবো। আচ্ছা, এই হয়ে গেল আমাদের সমীকরণ রেডি। এটা হচ্ছে একটি সমীকরণ হয়ে গেল। আচ্ছা, এটা কালার করে দিই একটু। আচ্ছা, এই সমীকরণটাকে যদি আরেকভাবে করা যায়, ধরো আলফা, 1 মিনিট, এই হচ্ছে আলফা, আলফার নিচে কিছু নেই মানে 1 রয়েছে, সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। নিচে দেখো 2 3 রয়েছে, 2 3 1 2 3, এদের লসাগু কত হয়ে থাকে, লসাগু 6 হয়ে থাকে। তাহলে আলফা বাই 1 ইন্টু 6 সমান বিটা বাই 2 ইন্টু 6 সমান গামা বাই 3 ইন্টু 6। আচ্ছা, 6টা কি 1 2 3 এর লসাগু সমান 6, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, 2 দিয়ে দিলে 2 3 6, এখানে 3 দিয়ে দিলে 3 2 6, তাহলে আমরা কি পেয়ে যাব, যে 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। এই সমীকরণটাও লেখা যায়। ওকে, দুটোই সমীকরণ একই রকমের বলতে গেলে। ওকে, শুধু স্ট্রাকচারটা একটু আলাদা, গঠনটা শুধু একটু আলাদা। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ প্রতিষ্ঠা হয়ে গেল। এখন এই সমীকরণ দুটো থেকে কিছু তোমাদের ম্যাথ এসে থাকে। দুটোই যেহেতু একই সমীকরণ, একটা সমীকরণ বলতে পারি, কিছু ম্যাথ আসছে। ম্যাথগুলো তোমাদের এই যে এখানে তুলে ধরেছি। প্রথম ফার্স্ট অঙ্ক কি রয়েছে, 1 মিনিট। আচ্ছা, তোমাদের এই ক্লাসটি এখন বন্ধ করতে হবে যা দেখা যাচ্ছে, কারণ এই পেনগুলো হঠাৎ কোনো কাজ করছে না। ওকে, এই কালারগুলো কোনো কাজ করছে না, শুধু স্ক্রিনটা এদিক ওদিক যাওয়া আসা করছে, এর ছাড়া এর বিশেষ কোনো আর কাজ লক্ষ্য করা যাচ্ছে না। ওকে, ক্লাসটা বোধহয় বন্ধ করে যদি চালু করা হয় তাহলে হয়তো হতে পারে। আচ্ছা, তোমাদের আমি যে কথাটা বলছি হয়তো শোনা যাচ্ছে না আমি তাও ঠিক বুঝতে পারছি না, তো এই ক্লাসটিকে এখানেই সমাপ্ত করতে হচ্ছে। আচ্ছা, এই অঙ্কগুলো রেখেছিলাম, দেখি চেষ্টা করব এখন যদি করা যায় তাহলে তোমাদের আর একটা নতুন ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানে বন্ধ করতে হচ্ছে, কিছু করার নেই, টেকনিক্যাল ইস্যু। আচ্ছা, দেখি আর একবার যদি হয়, তো না হচ্ছে না। ওকে, তাহলে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। ওই অঙ্কগুলোকে আজকে যদি সম্ভব হয় এখনই, না হলে আগামীকাল তোমাদের ক্লাসটি নিয়ে নেব। ওকে, থ্যাংক ইউ।